আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি ছোটো ভাই ও বোনেরা তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের অনেক ভালো আছি। আমি আজকে যে ক্লাসটা নিয়ে করতে চাচ্ছি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের অধ্যায় 2 পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা কাকে বলে এবং এই অধ্যায়টিতে কতগুলো টপিক আছে, এই টপিকগুলো নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের টপিক আছে মোটমাট 7টি মেইন টপিক। এই মেইন 7টি টপিক পড়লে আমাদের ইনশাআল্লাহ এই অধ্যায়ের পদার্থের অবস্থা এই অধ্যায়ের সম্পূর্ণ আমাদের জানা হয়ে যাবে আশা করি। প্রথম টপিকটি হলো পদার্থ কাকে বলে। তো আমরা আজকের ক্লাসে পদার্থ কাকে বলে, পদার্থের কয় অবস্থা, কণার গতিতত্ত্ব, এই 3 টপিক নিয়ে আমরা আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব এবং সামনের ক্লাসে আমরা আলোচনা করব ব্যাপন, নিঃসরণ, গলন ও স্ফুটন এবং পাতন ও ঊর্ধ্বপতন, এই কয়েকটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে যেটা আলোচনা করতে চাইছিলাম পদার্থ কাকে। পদার্থ হলো যে বস্তুর নির্দিষ্ট ভর আছে, এবং জায়গা দখল করতে পারে তাকে পদার্থ বলে। যদি তোমরা একটি বই, সাপোজ মনে করো এটা একটা ডায়েরি, তো এই ডায়েরিতে যদি তোমরা পদার্থ যদি তোমরা এটা ভাবো যে এটি একটা পদার্থ, এর ভর আছে, ভর আছে, এবং এটা যদি আমরা এখানে একটি খাতায় রাখি, দেখো জায়গা এটা দখল করতেছে। এর মানে বোঝাচ্ছে যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করতে পারে তাকে পদার্থ বলে। তেমনই এটি একটি পদার্থ, এর ভর আছে এবং জায়গা দখল করতে পারে। তো আমরা বুঝলাম যে পদার্থ কাকে বলা হয়। তো এরপরে আমাদের টপিক ছিল পদার্থের কয় অবস্থা। তো আমরা সচরাচর জানি যে পদার্থের 3 অবস্থা। 3 অবস্থা। নাম্বার 1 কঠিন, 2 নম্বর তরল, 3 নম্বর বায়বীয় ও গ্যাসীয়। তো আমরা জানতে পারলাম যে পদার্থের 3 অবস্থা। 1 নম্বর কঠিন, 2 নম্বর তরল, 3 নম্বর বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। তো আমরা এই 3টি অবস্থা নিয়ে আলোচনা করব। কঠিন কাকে বলা হয়, তরল কাকে বলা হয় এবং গ্যাসীয়, এবং কঠিন কোন কোন পদার্থগুলো এবং এবং গ্যাসীয় বা বায়বীয় কোন কোন পদার্থগুলো। আমাদের প্রথমে আলোচনা থাকবে কঠিন। তো আমরা জানি সচরাচর যে কঠিন পদার্থের
কঠিন পদার্থে নির্দিষ্ট ভর আছে এবং নির্দিষ্ট আকার আছে। এবং নির্দিষ্ট আকার আছে ও আয়তন আছে। তাকে কঠিন পদার্থ বলে। পরিবর্তন বলে। এখন আমরা জানতে পারি যে কঠিন পদার্থগুলো কোনগুলো। ধরে যদি আমি সাধারণভাবে তোমাদের যদি আমি সাধারণভাবে এটা দেখাই যে একটা কি আতর, যে একটা আতর রয়েছে, এটা কি আতর? ইন্টারনা আতর। তো এই আতরটা দিয়ে আমরা দেখি যে এই যে কাজটুকু, তো এটা কি, এটা কঠিন। এটা কি বলছে এখানে? নির্দিষ্ট ভর। এটা নির্দিষ্ট একটা ভর আছে এবং নির্দিষ্ট আকার যদি আমরা এখানে রাখি, এই আকারটুকু আছে মানে কি এইটুকু জায়গা দখল করে নেবে। কী করবে? এইখানে আমরা যদি রাখি তো এইটুকু জায়গাটিকে দখল করে নেবে। তো নির্দিষ্ট কি আকার আছে এবং আয়তন কি, যেটা পরিমাপ করে যায়, আয়তন আছে। ঠিক আছে, তাহলে এটা বস্তু কি আছে? সেটা কঠিন পদার্থ, নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন আছে, এই জন্য এটা একটা কি কঠিন পদার্থ। তো আমরা বুঝতে পারলাম কঠিন কাকে বলা হয়। এখন আমরা জানবো যে কঠিন তো জানলাম, এবং যদি আরও উদাহরণভাবে জানা যায় দেখতে পারো, যদি একটি বাস্কের ভিতরে যদি এটা পুরোটাই থাকে, পুরোটাই ভরা থাকে, এটার ভর আছে, আকার আছে, আয়তন আছে, ওজন আছে, সো এটা একটি কি কঠিন পদার্থ। কি বলতো? কঠিন পদার্থ। তো এখন আমরা জানবো যে তরল কাকে বলা হয়, পদার্থগুলো কোনগুলো। তো তরল পদার্থ আমরা জানতে পারি যে নির্দিষ্ট ভর, আমরা জানি তরল পদার্থের নির্দিষ্ট ভর, আয়তন নেই। এটা ইয়ে হয়ে গেছে, এখানে হবে না, এটা নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে। কিন্তু আকার নেই। কি আকার নেই, তাকে নির্দিষ্ট আকার নেই এবং তাকে আমাদের কি বলবো? তরল পদার্থ বলবো। এখন যদি আমরা এটা বিবেচনা করি যে এই শিশিটার ভিতরে কি আছে? কিছু আতর আছে। তো এই শিশিটার ভিতরে যে আতরগুলো আছে, এটা ভর আছে, পরিমাপ করলে কি ভর আসবে, এবং আকার আছে, যেখানে রাখবেন সেখানে কি আকার আছে, কিন্তু কি নেই, এটার কোনো আয়তন আছে, কিন্তু এখানে কি নেই? আকার নেই। মানে যেখানে রাখবেন ওইখানে সম্পূর্ণ থাকে, কোনো নির্দিষ্টভাবে কোনো আকার বলা নেই। এখানে রাখবেন, এইভাবে দেখবেন, এই পাশে রাখলে এই পাশে দেখবেন। তো আমি বলতে পারি
যে এইটার তরল পদার্থ নির্দিষ্ট ভর আয়তন আছে, বাট কি নেই, আকার নেই। এরপর আমাদের আছে বায়বীয় পদার্থ। আমাদের বায়বীয় বায়বীয় এবং গ্যাসীয় পদার্থ। বায়বীয় গ্যাসীয় কাকে বলা হয়? এখন আমরা জানি যে বায়বীয় পদার্থ হলো বায়বীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, কিন্তু কোনো আকার বা আয়তন নেই। কি নেই? আমরা জানি বায়বীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, কিন্তু কোনো আকার বা আয়তন নেই, এবং তাকেই বায়বীয় পদার্থ বলা হয়। বায়বীয় পদার্থ বলা হয়। এখন আমরা দেখব কোনগুলো। এখন সাপোজ ধরেন যে কোনোটি গ্যাস, কোনোটি কি গ্যাস, যেমন কি গ্যাস, অনেক ধরনের গ্যাস আছে, যেমন CO2, কার্বন ডাইঅক্সাইড। যদি এই গ্যাসটি কোনোখানে রাখা হয় সম্পূর্ণ ছড়িয়ে যাবে, একখানে জায়গায় কি থাকবে না, সম্পূর্ণ ছড়িয়ে যাওয়াকে, এই সম্পূর্ণভাবে যাওয়াকে, পুরোটাই দখল করাকে কি আছে, তাকে বায়বীয় পদার্থ বলা হয়। অর্থাৎ বলতে গেলে আমরা বলতে পারি, যদি আমরা এখানে কোনো একটা কৌটা নিই, মনে করি একটা সাপোজ কৌটা, শিশি, এর ভিতরে কোনো টেস্ট রাখি, তো এখানে এই সেন্টটা, এটা আমাদের গায়ে যে মাখি, এটা সম্পূর্ণভাবে কি হয়ে যায়, তো এটা পুরোটাই ছড়িয়ে যায়, পুরোটাই কি ছড়িয়ে যায়। এই ছড়িয়ে যাওয়ার ফলে তা প্রতিটি কোনায় কোনায় বসে যায়। এই জন্য এটাকে নির্দিষ্ট কোনো আকার নেই, যে একখানে থাকবে তার কোনো আকার নেই, নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আয়তন নেই, শুধু কি ভর আছে, এটা পরিমাপ করা যাচ্ছে যে ভর আছে, তাহলে তাকে কি বলা হয়? আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইড একটি বায়বীয় পদার্থ। আর অনেকগুলো আছে যেগুলো গ্যাস, সব বলে বায়বীয় পদার্থ। তো আমরা শিখলাম, এরপর আমরা শিখছি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। বায়বীয় পদার্থে নির্দিষ্ট ভর আছে, কিন্তু কোনো আকার বা আয়তন নেই, তাকে বায়বীয় পদার্থ বলে। যেমন কার্বন ডাইঅক্সাইড, আর অনেক গ্যাস আছে। অনেক গ্যাস, এগুলোকে বায়বীয় পদার্থ বলা হয়। তো আমরা এরপর যেটা শিখবো, কণার গতিতত্ত্ব। কণার গতি, টপিক নাম্বার 4, কণার গতিতত্ত্ব কাকে বলা হয়। এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র, কি সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে।
একে অপরকে আকর্ষণ করে। একে অপরকে কী করে আকর্ষণ করে? আমরা জানি সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে এবং আকর্ষণ করে যার মাধ্যমে একটি বল সৃষ্টি হয়। কি যার মাধ্যমে একটি সৃষ্টি হয়? আন্তঃকণা। যার মাধ্যমে একটি আন্তঃকণা আকর্ষণ শক্তি সৃষ্টি হয়। আকর্ষণ শক্তি সৃষ্টি হয়। সৃষ্টি হয়। আবার কণাগুলোর একটি গতিশক্তি রয়েছে। কণাগুলোর একটি গতিশক্তি রয়েছে এবং তাই এই গতিশক্তি ও আন্তঃকণা গতিশক্তি ও আন্তঃকণা শক্তির মাধ্যমে গতিশক্তি ও আন্তঃকণা এই গতিশক্তি ও আন্তঃকণা গতিশক্তি তাই এই গতিশক্তি ও আন্তঃকণা শক্তির মাধ্যমে কঠিন ও তরল এবং বায়বীয় বা গ্যাসীয় কঠিন তরল ও বায়বীয় বা গ্যাসীয় অবস্থাকে ব্যাখ্যা করা। গ্যাসীয় অবস্থাকে ব্যাখ্যা করার নামকেই কণার বৈদ্যুত্ব বলে। তো আমরা জানলাম যে আকর্ষণ শক্তি সৃষ্টি হয় এবং কণাগুলোর একটি গতিশক্তি রয়েছে। তাই এই গতিশক্তি ও আন্তঃকণা শক্তির মাধ্যমে কঠিন ও তরল এবং বায়বীয় বা গ্যাসীয় অবস্থাকে ব্যাখ্যা করার নামকেই কণার বৈদ্যুত্ব বলে। এখন আমরা জানবো তাহলে কীভাবে সৃষ্টি হয় গতিশক্তিগুলো। আমরা জানি প্রথমেই একটি পদার্থ কঠিন অবস্থা থাকে। কী অবস্থা থাকে? কঠিন অবস্থা থাকে। এই কঠিন অবস্থা থাকার কারণে আমরা যদি এটাকে একটু তাপ প্রদান করি, কী করি? আগুন দিয়ে আমরা এটাকে যদি সিলিন্ডারে আগুন যদি আমরা দিই, দিয়ে যদি তাপ প্রদান করি তাহলে এখানে যেগুলো বস্তুগুলো আছে, পদার্থগুলো আছে একবারে আটকে আছে পদার্থগুলো কীভাবে বললাম দেখি। এই পদার্থগুলো তোমাদের ছিটকে যাবে, মানে তাদের গতিশক্তি বাড়বে, তারা ফাঁকে চলে যাবে,
ফাঁকে ফাঁকে চলে যাবে এবং এই তখন হবে এইটা তরল অবস্থা। কী হবে? এটা তখন গতিশক্তি বাড়ার কারণে এটা হবে কি আন্তঃকণা শক্তি কমে যাবে, আন্তঃকণা শক্তি কী হবে? কমে যাবে, গতিশক্তি বাড়বে এবং এটা হয়ে যাবে কি তরল অবস্থা। এবং এই তরল অবস্থাকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে এটা হয়ে যাবে বায়বীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা। চতুর্পাশে ছিটকে যাবে, মাঝে থাকবে, চতুর্পাশে কী যাবে? ছিটকে যাবে। তো আমরা এটা বলতে পারি কঠিন বায়বীয় অবস্থা। বায়বীয় অবস্থা বোঝায়। তো এগুলো আমরা জানি। তো এইভাবেই কণার গতিত্ব হলো যে কঠিন পদার্থকে তাপ প্রদানের মাধ্যমে তার আন্তঃকণা শক্তি কমে যাবে। কী যাবে? আন্তঃকণা শক্তি কমে যাবে। তো আমরা লিখতে পারি যে কঠিন পদার্থকে তাপ দিলে তা আন্তঃকণা তা আন্তঃকণা কি কোনো আন্তঃকণা আন্তঃকণা শক্তি কমে যায় এবং গতিশক্তি বাড়ে। তখন পদার্থটি তরলে রূপান্তরিত হয়। রূপান্তরিত হয়। আবার তরলকে তাপ প্রদান করা হলে, যদি আমরা তরল পদার্থকে তাপ প্রদান করি বায়বীয় পদার্থে রূপান্তরিত হবে। বায়বীয় পদার্থে রূপান্তরিত হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কণার গতিত্ব কাকে বলে? যে আমরা জানি সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যার মাধ্যমে আন্তঃকণা আকর্ষণ শক্তি সৃষ্টি হয় এবং আবার কণাগুলোর একটি গতিশক্তি রয়েছে। তাই এই গতিশক্তি ও আন্তঃকণা শক্তির মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয় অবস্থাকে ব্যাখ্যা করার নামকেই কণার গতিত্ব বলে। তো আমরা তিনটি অবস্থা তোমাদের সামনে তিনটি অবস্থা আমি উল্লেখ করেছি। কঠিন অবস্থা বা তাপ, মানে আগুন দিয়ে তাপ দিয়েছি, তাপ দেওয়ার মাধ্যমে এখানে আসছে তরল অবস্থা। তরল থেকে আমরা যে আগুন দিয়ে তাপ দিয়েছি এখানে হচ্ছে বায়বীয় অবস্থা। তো কঠিন পদার্থকে তাপ দিলে তাপ আন্তঃকণা শক্তি কমে যায় এবং গতিশক্তি বাড়ে, তখন পদার্থটি তরলে রূপান্তরিত হয়। আবার তরলকে তাপ প্রদান করে বায়বীয় পদার্থে রূপান্তরিত হয়। তো আমরা আজকে যা যা শিখলাম, তাহলে 1 নম্বর কঠিন, আমরা কী শিখলাম? আমরা কঠিন অবস্থা শিখছিলাম, তরল অবস্থা শিখলাম, বায়বীয় অবস্থা শিখলাম এবং কণার গতিশক্তি কণার গতি তত্ত্ব, কণার গতিত্ব আমরা শিখলাম। তো আমরা কালকে আমাদের যেগুলো টপিক আছে ইনশাল্লাহ সেগুলো হবে ব্যাপন, নিঃসরণ এবং গলন, স্ফুটনাঙ্ক, এগুলো আমরা কালকে পড়াবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ক্লাসে জয়েন হবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ। তো যদি কোনো লেখা বা ইত্যাদি যে বড় দেওয়া থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন।